আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি। আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করেন, আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দেবো, একটু তাড়াতাড়ি জয়েন করেন। আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, এখন এখানে আসুন। যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আমি একটু ক্লাসটা আমার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আমি একটু ক্লাসটা আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিই। ঠিক আছে, তো আমরা বেশি অপেক্ষা করবো না, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে গিয়ে কাইন্ডলি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, আর হচ্ছে গিয়ে ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দেন, আর হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। যদিও আমি গ্রুপে শেয়ার করাটাকে পছন্দ করি না, মানে আমি জাস্ট বললাম যাতে করে হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্রেন্ডরা আমাদের সাথে একসাথে জয়েন হয়ে ক্লাসটা করতে পারে, এই জন্য। তো আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিব। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। আসলে আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা স্টার্ট করি। খেয়াল করেন, আমরা আজকে ফার্স্টে বলবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশনটা পড়াইতাম না, বাট দ্রাবক নিষ্কাশন থেকে হচ্ছে আপনার থিওরিটাতে অনেকের প্রবলেম হয়, আমরা এই জন্য হচ্ছে থিওরিটা টান দিব। আচ্ছা, আমি একটু বলে নিই। যদি কালকে চাঁদ রাত না হয়, ওই যে আমরা অলরেডি সবে কদরের জন্য হচ্ছে একদিন গ্যাপ দিছিলাম, যদি কালকে চাঁদ রাত না হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা পরশুদিন ক্লাস করলেও করতে পারি। হ্যাঁ, আমি বলতেছি না করবো, মুডের উপর ডিপেন্ড করে। যদি কালকে চাঁদ রাত হয়, ইনশাল্লাহ কালকের মধ্যে ফিনিশিং দিব। যদি কালকে চাঁদ রাত হয় তাহলে ক্লাসের লেন্থ বেশি থাকতে পারে, আমরা আগে আগে স্টার্ট করতে পারি। এতটুকু হচ্ছে গিয়ে জানাই দিলাম। হ্যাঁ, এতটুকু জানাই দিলাম। আর যদি পরশুদিন চাঁদ রাত হয় তাহলে হয়তো ক্লাস পরশুদিন পর্যন্ত টানতে পারি, আমি শিওর না। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে আমরা পড়া শুরু করতেছি। হ্যাঁ, পড়া শুরু করবো। তাহলে হচ্ছে গিয়ে আমরা আজকে বলবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন। তো দ্রাবক নিষ্কাশনের যে আলোচনাটা আমরা আজকে করব, এটা হচ্ছে গিয়ে দুই ধরনের দ্রাবক নিষ্কাশন হয়। একটা হচ্ছে গিয়ে আপনার কঠিন তরল, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের তরল তরল। হ্যাঁ, তরল তরল বা জলীয় দ্রবণ যেটাকে আমরা বলি। একটা হচ্ছে গিয়ে কঠিন তরল, আর একটা হচ্ছে তরল তরল। তো কঠিন তরলটা আমরা করবো না, কঠিন তরলটা হচ্ছে গিয়ে আমাদের কাজ, মানে ভার্সিটি লেভেলে হচ্ছে গিয়ে আমরা এগুলো নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে গিয়ে সফট স্লেট নিষ্কাশন আমরা বলি, এটাকে সফট স্লেট নিষ্কাশন বলা হয়। কেন? কারণ যে মেশিনটা থাকে বা যে সিস্টেমটা, ওই সিস্টেমের নাম হচ্ছে সফট স্লেট। আর তরল তরলটা আমরা আজকে পড়ার চেষ্টা করব। তো তরল তরল বলতে কি বুঝবো আমরা এখনই জানবো। একটা মিনিট, আমি একটু ক্লাসটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু ক্লাসটা চেক করে নিই। সৌদিতে চাঁদ দেখা যায় না। আচ্ছা, আমি শিওর না, যাই হোক, এটা হচ্ছে দেখা যাক কালকে কি ডিক্লেয়ার হয়। কালকে যদি চাঁদ রাত হয় তাহলে কালকে এই চ্যাপ্টারে ফিনিশিং হবে। যদি কালকে চাঁদ রাত না হয় তাও ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমরা এক্সট্রা কথা না বলি।
তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার তরল তরল নিষ্কাশন আমরা আজকে পড়ব। তো দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা জানি একটা দ্রবণের মধ্যে দ্রব প্লাস দ্রাবক থাকে, দ্রব প্লাস দ্রাবক। হ্যাঁ, তো দ্রাবক নিষ্কাশন মানে হচ্ছে গিয়ে এই দ্রাবকটাকে আলাদা করতে হবে দ্রব থেকে। মানে কি, আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণ কিরকম চিন্তা করেন, মনে করেন হচ্ছে কি আপনার কাছে 1 গ্লাস লবণ আছে, সরি লবণ না, মানে 1 গ্লাস শরবত আছে। সে হচ্ছে গিয়ে এটা পানি, এটা হচ্ছে গিয়ে পানি মানে আমাদের হচ্ছে দ্রাবক, আর এটা হচ্ছে গিয়ে চিনি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চিনি মানে হচ্ছে গিয়ে দ্রব। তার মানে আমার এই শরবতটা বানানোর পরে চিনিকে আলাদা করতে হবে, তাহলে আমরা দ্রাবককে পেয়ে যাব, এরকম আর কি ব্যাপারটা। মানে চিনিকে আমরা আলাদা করে ফেলবো দ্রাবক থেকে, দ্রাবকটা আমার কাছে আলাদা হয়ে গেল। হ্যাঁ, তার মানে ওই দ্রবণ থেকে দ্রব বিয়োগ করাটাকে আমরা বলবো হচ্ছে মেইনলি দ্রাবক নিষ্কাশন। দ্রবণ থেকে দ্রবকে বিয়োগ করাকে আমরা বলবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল সামারি। তো আমরা প্রসেস সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। একটু চিন্তা করেন ব্যাপারটা কি, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন, আমি বেশি জোরে কথা বলবো না, একটু মনোযোগ দিবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম, সে এই জায়গাতে মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা একটা ফানেল টাইপের নিলাম, খেয়াল করবেন এই জায়গাতে সে হচ্ছে তেল আছে। হ্যাঁ, এই জায়গাতে কি আছে, তেল আছে। এই জায়গাতে আছে হচ্ছে তেল, তেলের মধ্যে আছে সে লবণ। এটা হচ্ছে কি আমাদের তেল, আর এই যে আমাদের বিন্দু এটাকে আমরা বলবো হচ্ছে লবণ। তাহলে তেল আর লবণ। হ্যাঁ, একটু খেয়াল করবেন। এখন আমরা পরের চিত্রটাতে যাব। পরের চিত্রটা হচ্ছে গিয়ে, পরের চিত্রে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এই কোর্সটা তো হচ্ছে HSC 22-এর জন্য, তো তারা হয়তো 3rd চ্যাপ্টারে বিভিন্ন জিনিস জানে না, বাট জানার দরকার নেই, আস্তে আস্তে জানবেন। আমাদের কেমিস্ট্রিতে একটা প্রচলিত কথা আছে, লাইক ডিজলভস লাইক। হ্যাঁ, লাইক ডিজলভস লাইক মানে কি, কেমিস্ট্রি ভাষা বলার আগে আমি একটু আমাদের ভাষাটা বলি। আমাদের ভাষা মানে হচ্ছে যে যেমন সে তেমন মানুষের সাথে থাকে। এই জিনিসটা আসলে একটু আমাদের হিউম্যান মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফে হচ্ছে গিয়ে একটু অন্যরকম। যেমন মনে করেন হচ্ছে গিয়ে আপনার থাক বাদ দিই, তো যেটাই হোক, মানে হচ্ছে গিয়ে আপনি যেমন আপনার সাথে পার্টনারটাও আপনি তেমন খুঁজবেন, এরকম আর কি ব্যাপারটা। যদিও হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে টোটালি আলাদা ব্যাপার। তো দেখেন লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে গিয়ে বাংলা যদি বলি, যেমন দ্রব তেমন দ্রাবক। এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে পোলার দ্রাবককে পছন্দ করবে পোলার দ্রাবক, আর অপোলার দ্রাবককে পছন্দ করবে। আচ্ছা, এইটা অনেক বিস্তারিত একটা আলোচনা, ভালো একটা আলোচনা পাইছি। এটা একটু টানি। হ্যাঁ, এটা একটু টানি। খেয়াল করবেন, পোলার দ্রাবককে পছন্দ করবে, অপোলার দ্রাবককে পছন্দ করবে। এটা হচ্ছে লাইক ডিজলভস লাইক এর মানে। আচ্ছা, এখন কথা হচ্ছে পোলার অপোলার বলতে আমরা কি বুঝি? এটা একটা ভালো কোশ্চেন। আমরা আসলে একটু বিভিন্ন যৌগ দিয়ে জিনিসটাকে একটু যাচাই করে নিই। এরকম আমি একটু বলি আপনাকে, এটা আমরা 3rd চ্যাপ্টারে বিস্তারিত পড়বো, বাট আমি একটু টাচ দিয়ে দিচ্ছি। যেমন খেয়াল করবেন, এই যে মনে করেন সে হচ্ছে আয়োডিন মানে কি, আয়োডিন মানে আই আর আই দুজন মিলে যৌগ তৈরি করছে। আয়োডিনের যে তড়িৎ ঋণাত্মকতা মনে করেন হচ্ছে গিয়ে 2, আর এই আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত মনে করেন 2। এবার খেয়াল করেন, এই আয়োডিন থেকে কি ইলেকট্রন টান দিবে? না, টান দিবে না। মানে দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 0। দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান যদি 0 হয়,
দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান যদি 0 হয় তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে বিশুদ্ধ সমযোজী। কি বলবো? বিশুদ্ধ সমযোজী বলবো। বিশুদ্ধ সমযোজী। আমরা আবার আলোচনায় ফেরত আসবো। বিশুদ্ধ সমযোজী। আবার চিন্তা করবেন, যেমন আমি আরেকটি উদাহরণ দিই। সে খেয়াল করেন, যেমন হচ্ছে গিয়ে আমরা এরকম বলি কার্বন আর হচ্ছে গিয়ে ক্লোরিনের একটা বন্ধন। খেয়াল করেন, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2 না, আমরা 3 দিই, 3 ধরা বেটার। আর কার্বনের জন্য 2.5। এবার খেয়াল করেন ওদের তড়িৎ ঋণাত্মকতার মান, ওদের তড়িৎ ঋণাত্মকতার মান কত? ওদের তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 এর মতো। 0.5 এর মতো। ক্লোরিনেরটা কিন্তু এক্সাক্ট 3 না, অনেক জায়গাতে 2.8 আছে। হ্যাঁ, অনেক জায়গাতে 2.8 আছে, আমি বারবার বলতেছি। তার মানে একটু মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে এইটার তড়িৎ ঋণাত্মকতার মান অনেক কম। এইটার তড়িৎ ঋণাত্মকতার মান অনেক কম বিধায় এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অপোলার সমযোজী। কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অপোলার সমযোজী। অপোলার সমযোজী। আবার একটু চিন্তা করেন, মনে করেন অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, হাইড্রোজেনের 2.1। এদের ইলেকট্রোনেগেটিভিটির মান, এইখান থেকে আপনি কি পাচ্ছেন? এখান থেকে পাচ্ছেন আপনি 1.4। মানে এটা অনেক বেশি, এটা অনেক বেশি। এই জন্য এদেরকে আমরা বলবো হচ্ছে পোলার সমযোজী। কি বলবো? পোলার সমযোজী। পোলার সমযোজী। আচ্ছা, এবার একটু খেয়াল করার বিষয় হচ্ছে আমরা রেঞ্জটা একটু বলে দিই। মনে রাখবেন 0.5 থেকে যদি 1.7 এর ভিতরে হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, এইটা যদি 0.5 থেকে 1.7 এর ভিতরে হয় তাহলে আমরা এদেরকে বলি হচ্ছে পোলার। আমরা এদেরকে বলবো পোলার। আর যদি সেটা 0.5 বা তার কম হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে অপোলার সমযোজী। আর এই যে আই মানে এদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই, তাই এদেরকে আমরা বলবো বিশুদ্ধ সমযোজী। তার মানে সমযোজী হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, একটা হচ্ছে অপোলার সমযোজী, একটা হচ্ছে পোলার সমযোজী। তার মানে এই 3 ধরনের সমযোজীর ব্যাপারে আমাদের আইডিয়া থাকা উচিত। কেন? কারণ আমরা দ্রাবক নিষ্কাশন করবো এখন। তো আগে আমাকে বলেন এই কনসেপ্টটাকে আপনারা বুঝছেন কিনা, মানে এই যে সমযোজীর ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা কি ধরতে পারছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাই দেন। খেয়াল করবেন আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমি একটু কমেন্ট চেক করি, আপনি একটু জানাই দেন যে এতটুকু আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ, আর খেয়াল করেন আমরা কিন্তু আয়োডিনটা 2 ধরছি কিন্তু। হ্যাঁ, এইটা হচ্ছে 2.5 আর এইটা হচ্ছে 2.5। হ্যাঁ, এটা একটু মাথায় রেখেন, আমরা জাস্ট ধরার জন্য ধরছিলাম। একটু আমাকে বলেন যে এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা। 0.5 থেকে 1.9 দেওয়া এইটা একদম উচিত না। কেন আমি বলি শুনেন, 1.7 ধরা উচিত। 1.9 হচ্ছে, যেমন আমি আপনাকে বুঝাই, একটা আপু বলছে এখানে হচ্ছে, সরি একটা আপু না, একটা ভাইয়া বলছে, যেমন চিন্তা করেন 1.9 এর কথা বলছে। এখন এইখানে বোঝার বিষয় আছে, হাইড্রোজেন আর ফ্লোরিন ধরেন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তার মানে এদের পার্থক্য হচ্ছে 1.9। এখন আপনি আমাকে বলেন এই 1.9 এর যে ব্যাপারটা বললেন এটা কি হবে? পোলার সমযোজী হবে না, এটা কিন্তু একটা আয়নিক যৌগ হয়ে গেছে। খেয়াল করেন এটা কিন্তু একটা আয়নিক যৌগ H+F-। আমরা যখন 1.9 হয়ে যায় জিনিসটাকে আর পোলার সমযোজী বলি না, আয়নিক বলি। যদিও মানে বিভিন্ন বই বিভিন্নটা লেখে, অনেক বই 1.7 লেখে, অনেক বই 1.9 লেখে। এগুলো খুব বেশি মানে হচ্ছে গিয়ে টাফ কোশ্চেন না। কেন? কারণ হচ্ছে গিয়ে আপনারা কেউ একবারে লাস্টের মাথা যৌগ দিবে না, সবাই রেঞ্জের ভিতরের যৌগ দিবে, টেনশনে কোনো কারণ নাই। আমি বললাম 1.9 হলে এটাকে আমরা পোলার সমযোজী বলি না, এটাকে আমরা আয়নিক বলি। হ্যাঁ, এটাকে আমরা আয়নিক বলি, তখন আর এটা পোলার সমযোজী থাকে না। কারো কোনো সমস্যা থাকলে একটু কথা বলেন, আমরা হচ্ছে গিয়ে এখন পরের পার্টে চলে যাব। আচ্ছা,
তাহলে একটু খেয়াল করবেন, আমরা একটু সমযোজীর পরিচয় জানলাম, এখন আমরা হচ্ছে আবার একটু এখানে ফেরত আসি। এবার চিন্তা করেন, পানি হচ্ছে একটা সমযোজী যৌগ। আমরা আরেকটু কথাবার্তা বলি, মনে রাখবেন পানি একটা সমযোজী যৌগ। পানি একটা সমযোজী যৌগ, আমরা ছোটবেলা থেকে জানি পানি সমযোজী। ওই যে ছোটবেলায় পড়ছিলাম একটা অক্সিজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। আমরা চ্যাপ্টার 3-তে ইনশাআল্লাহ এগুলো ইন ডিটেলস পড়বো। আমারই পড়ানোর কথা, যদি বাইচা থাকে ইনশাআল্লাহ পড়াই দিব। খেয়াল করেন, আমরা অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন পড়ছি, পানি পড়ছি। তো একটু খেয়াল করবেন, এটা হচ্ছে কি আমাদের পানির ব্যাপার। পানি হচ্ছে একটা সমযোজী, অ্যান্ড আমরা যেহেতু জানি হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান 1 আর অক্সিজেনের হচ্ছে গিয়ে 3.5, তার মানে এদের পার্থক্য হচ্ছে 1.4। তার মানে এই সমযোজীটা শুধু সমযোজী না, এই সমযোজীটা হচ্ছে গিয়ে পোলার সমযোজী। এই সমযোজীটাকে আমরা কি বলবো? পোলার সমযোজী। আমরা এইগুলা চ্যাপ্টার 3-তে আরেকবার দেখে নেব, কোনো সমস্যা নেই। তো খেয়াল করেন, এটাকে আমরা বলতেছি হচ্ছে পোলার সমযোজী। এবার চিন্তা করবেন ব্যাপারটা, পানি হচ্ছে পোলার সমযোজী। পোলার সমযোজী মানে কি আমরা সবাই জানি, এই যে একটা অক্সিজেন, এই যে পানির যে হাইড্রোজেন গুলো আছে, আমি একটু সরল রৈখিক ভাবে আঁকছি, কেউ রাগ করেন না। এই জায়গায় এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এটা আবার ডেল প্লাস। হ্যাঁ, তো আমরা যদি একজনের জন্য চিন্তা করি, আমরা একজনের জন্য চিন্তা করলে দেখব এখানে একটা নেগেটিভ পোর্শন আছে আর একটা পজিটিভ পোর্শন আছে। একটা নেগেটিভ পোর্শন আছে আর একটা পজিটিভ পোর্শন আছে। এই জন্য মানে দুইটা পোল আছে। এটাকে আমরা বলতেছি একটা মেরু, নেগেটিভ মেরু, সরি পজিটিভ মেরু। এইটা হচ্ছে আরেকটা মেরু। তার মানে যেহেতু দুইটা পোল আছে, তাই হচ্ছে কি আমরা এদেরকে বলতেছি পোলার। হ্যাঁ, এদেরকে আমরা বলবো পোলার। আচ্ছা, এখন খেয়াল করেন ব্যাপারটা কি, দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। এটাকে আমরা বলবো হচ্ছে পোলার। আচ্ছা, এখন একটু মনোযোগ দেওয়ার বিষয়টা কি? মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে গিয়ে, আমরা যেহেতু প্লাস মাইনাস পাইছি, কি পাইছি? হাইড্রোজেন ডেল প্লাস আর অক্সিজেন ডেল মাইনাস। হ্যাঁ, যেহেতু প্লাস মাইনাস পাইছে, এবার চিন্তা করেন আমরা যদি ওই যে 9-10-এ আমরা এই জিনিসটা পড়ছি, আমি জাস্ট একবার বলে দিই। যেমন চিন্তা করেন NaCl, NaCl মানে একটা আয়নিক যৌগ। NaCl মানে কি? একটা আয়নিক যৌগ। তার মানে কি এখানে একটা Na প্লাস থাকবে আর এখানে একটা Cl মাইনাস থাকবে। Na প্লাস আর Cl মাইনাস, এই প্লাস পোর্শনগুলো মাইনাসকে আকর্ষণ করবে, এই মাইনাস পোর্শনগুলো প্লাসকে আকর্ষণ করবে। তখন এদের মধ্যে যে বন্ড আছে, এই বন্ড ভেঙে যাবে। এই বন্ডটাকে আমরা বলি ল্যাটিস এনথালপির মান বা ল্যাটিস শক্তি। আমরা এগুলোতে পরে আসবো, এগুলো দরকার নাই। তো খেয়াল করেন, আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে গিয়ে দেখেন, আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয়, এই কথাটা আমরা কেন বলতাম? আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, এই কথাটা বলার রিজন হচ্ছে আয়নিক যৌগের মধ্যে প্লাস মাইনাস আছে আর পানির মধ্যেও কি আছে? প্লাস মাইনাস আছে। তার মানে কি, ও যেরকম ওর দ্রাবক হতো এরকম। এই যে দেখেন, ও হচ্ছে দ্রব, মানে লবণ হচ্ছে দ্রব। এই দ্রবটার মধ্যে প্লাস মাইনাস আছে, এই দ্রাবকের মধ্যেও কি আছে? এই দ্রাবকের মধ্যেও হচ্ছে গিয়ে প্লাস মাইনাস আছে। এই জন্য আমরা কি করতাম? বলতাম আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়। এইটাই কিন্তু আসলে ব্যাখ্যা, সেটা হচ্ছে গিয়ে লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। হ্যাঁ, এই লাইনটার ব্যাখ্যাই কিন্তু এরকম যে দ্রবটা যেই ধর্মের, দ্রাবকটাও আসলে সেই ধর্মের। এই জন্যই দ্রবকের মধ্যে দ্রবীভূত হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের দ্রবণীয়তার কনসেপ্ট। আমরা এখন আসলে এই কথাগুলো না বললেও পারতাম, মুখে বলে দিলেও পারতাম, বাট আমার কথা হচ্ছে গিয়ে যেহেতু 22 ব্যাচের পোলাপাইন আছে এখানে বেশি, তাই হচ্ছে গিয়ে তাদের জন্য জিনিসটা ডিটেলসে হওয়া উচিত। আমাকে বলেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে যে দ্রবণীয়তার কনসেপ্টটা বুঝছি কিনা। হ্যাঁ, আমাকে বলবেন হচ্ছে গিয়ে কনসেপ্টটা বুঝছি, একটু জানাই দিবেন বাবা। হ্যাঁ, একটু জানাই দিলে হচ্ছে আমরা পরের টপিকে চলে যাব। ক্লাসটা হচ্ছে গিয়ে মানে এখন আমি একটু ফিল করতেছি যে ক্লাসটা 10:30 থেকে শুরু করলে বেটার হইতো, তাহলে হচ্ছে একটু বেশিক্ষণ ক্লাস নেওয়া যাইতো। বাট কথা হচ্ছে গিয়ে ভালো লাগতেছিল না। দুইটার মানই হচ্ছে ভাইয়া 2.1, দুইটার মানই 2.1। এই অক্সিজেনের হচ্ছে গিয়ে 3.5, তাই পার্থক্য হচ্ছে 1.4। আমাকে একটু বলবেন এই জিনিসটা বুঝছি কিনা। হ্যাঁ, আমাকে একটু বলবেন এই জিনিসটা বুঝছি কিনা।
আচ্ছা, তো এবার একটু খেয়াল করবেন, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। একটু ওই যে কালো ফোন হলো। আচ্ছা, তো এবার হচ্ছে কি আমরা পরের পার্টে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আসেন আমরা হচ্ছে কি এখন মূল আলোচনায় ফেরত আসি। একটু দেখবেন, দেখেন এটা হচ্ছে গিয়ে পানি, আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে গিয়ে তেল, আর এটা হচ্ছে কি আমাদের লবণ। এটা হচ্ছে তেল, এটা হচ্ছে লবণ। এখন খেয়াল করেন, আমরা আরেকটু বেসিক পড়ায় যাই। আমরা কিছু দ্রাবক চিনি। হ্যাঁ, দ্রাবক চিনি, অনেক আমরা মূলত দ্রাবক বলতে আসলে পানি বুঝাই। হ্যাঁ, পানি বুঝি। পানি হচ্ছে একটা ইনঅর্গানিক সলভেন্ট, বাট আমরা কিছু অর্গানিক সলভেন্ট সম্পর্কে একটু আইডিয়া নিই। হ্যাঁ, অর্গানিক সলভেন্ট বা জৈব দ্রাবক। তো জৈব দ্রাবক হিসেবে কাদের ইউজ করি আমরা নর্মালি? জৈব দ্রাবক হিসেবে আমরা হচ্ছে গিয়ে বেনজিনকে ইউজ করি। আমরা হচ্ছে গিয়ে টলুইনকে ইউজ করতে পারি, ফুটন্ত টলুইন, যাই হোক, টলুইনকে ইউজ করতে পারি। তারপরে আমরা হচ্ছে গিয়ে ইথার খুব ভালো একটা জৈব দ্রাবক, ইথারকে ইউজ করতে পারি। আমরা হচ্ছে গিয়ে অ্যালকোহলকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে এনহেক্সেনকে আমরা ইউজ করতে পারি। আমরা হচ্ছে গিয়ে কার্বন টেট্রাক্লোরাইডকে ইউজ করতে পারি। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জৈব দ্রাবক। হ্যাঁ, যারা সংকেত চাচ্ছেন তাদের জন্য আমি একটু সংকেত দেখাই দিই। অনেকে 22 ব্যাচের, তো তাই আমি সংকেতগুলো দেখাতে চাচ্ছিলাম না। এটা হচ্ছে গিয়ে CH3, ইথার মানে হচ্ছে ROR, অ্যালকোহল মানে ROH, এনহেক্সেন বড় হয়ে যায় বাদ দেন, আর CCl4 তো আছে। তো খেয়াল করেন, এইগুলা হচ্ছে কি আমাদের জৈব দ্রাবক। হ্যাঁ, জৈব দ্রাবক। তার মানে আমি আরো দুটা লাইন একটু বলে দিই, সবসময় মাথায় রাখবেন। আয়নিক যৌগরা পানিতে দ্রবীভূত হয়। হ্যাঁ, কিসে দ্রবীভূত হয়? পানিতে দ্রবীভূত হয়। আর জৈব যৌগরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ, যৌগরা কি পানিতে দ্রবীভূত হইতে পারে না? পারে। কেমনে পারে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পারে। এগুলো আমরা চ্যাপ্টার 3-তে পড়বো। আমরা আপাতত আলোচনাটাকে কঠিন করব না, সহজ করতেছি। খেয়াল করেন, জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, আর আয়নিক যৌগরা পানিতে দ্রবীভূত হবে, লাইক রিজলভস লাইক অনুযায়ী। হ্যাঁ, এই জিনিসগুলো একটু লিখে রাখেন, এইগুলো হচ্ছে জানা উচিত। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখন এই পার্টে ফেরত আসবো। হ্যাঁ, আমি এই জিনিসগুলো একটু জানাই দিলাম আপনাদেরকে। এবার একটু চিন্তা করেন জিনিসটা কি। জিনিসটা হচ্ছে গিয়ে এই যে তেল অবশ্যই একটা অর্গানিক জিনিস। আমরা জানি যে ছোটবেলায় পড়ছিলাম হচ্ছে সাবানায়ন বিক্রিয়া, লিপিড, তেল, চর্বি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অর্গানিক জিনিসপত্র। আর এটা হচ্ছে লবণ কি? লবণ হচ্ছে আয়নিক। জায়গা আছে মনে হয়। এটা হচ্ছে কি আমাদের আয়নিক জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে আমাদের অর্গানিক জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে ও দিলাম আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমি ও দিলাম। খেয়াল করেন, এই যে তেলের মধ্যে কি আছে? তেলের মধ্যে আছে হচ্ছে লবণ। তেলের মধ্যে কি আছে? তেলের মধ্যে হচ্ছে গিয়ে লবণ। তার মানে এখন আমি কি করব? এখন একটা কাজ করি, আসেন। এটা কিন্তু ফিক্স করা। হ্যাঁ, এটা লাগানো। এবার একটু চিন্তা করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি এখন এই যে তেল দিলাম, এখানে কি তেল আছে না? তেল, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা কিন্তু লবণ। হ্যাঁ, এটা কিন্তু লবণ, যা ছিল তাই। এটা হচ্ছে লবণ। এবার আমি বাইরে থেকে পানি ঢাললাম। বাইরে থেকে কি ঢাললাম? পানি ঢাললাম। বাইরে থেকে হচ্ছে নীল কালারটা হচ্ছে পানি। হ্যাঁ, নীল কালারটা হচ্ছে পানি। এবার আমি যে কাজটা করবো, আমি হচ্ছে এই জিনিসটাকে ফিক্স করে দিলাম। এখন আমি যে কাজটা করব, এদেরকে ঝাঁকাবো। এই নীল কালার অংশটা কি? নীল কালার অংশটা হচ্ছে পানি। এখন আপনার কমন সেন্স কি বলে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনার কমন সেন্স বলতেছে ভাইয়া তেলের উপর হচ্ছে তেল পানির উপর ভাসে, কারণ তেলের ডেনসিটি পানির ডেনসিটি থেকে কম, এই জন্য তেল হালকা পানির উপরে ভাসবে। আচ্ছা, এখন খেয়াল করেন ব্যাপারটা। আমি একটু চিত্র রাখি, খেয়াল করবেন জিনিসটা কি। জিনিসটা হচ্ছে গিয়ে এটা ফিক্স করা। হ্যাঁ, এটা ফিক্স করা। এখন এই যে দেখেন, এই লবণটা হচ্ছে কি আয়নিক ব্যাপার, তেলটা হচ্ছে কি অর্গানিক ব্যাপার, আর পানিটা হচ্ছে কি আমাদের পোলারের ব্যাপার। হ্যাঁ, পানিটা হচ্ছে কি পোলার। আর এবার আপনি জানেন, আমি আপনাকে একটু আগে শিখিয়েছি, আয়নিক যৌগরা
পানিতে দ্রবীভূত হয়। তার মানে আমি যখনই ঝাঁকাবো ম্যাক্সিমাম লবণগুলাই কই চলে যাবে, পানিতে চলে যাবে। অ্যান্ড যেহেতু হচ্ছে তেল হচ্ছে হালকা, তাই হচ্ছে তেল উপরে ভেসে থাকবে। তার মানে চিত্রটা কিরকম হবে, পানিটা নিচে নেমে যাবে, ম্যাক্সিমাম লবণ, এই যে যেমন এখানে হচ্ছে আমাদের 3 লাইন লবণ আছে, আমি 2 লাইন লবণ দিলাম, হ্যাঁ 2 লাইন লবণ, 3টা 4টা 8টা দিলাম, হ্যাঁ। তো এই যে ম্যাক্সিমাম লবণ আইসা করছে কোন জায়গাতে, এই জায়গাতে। আর বাকি যে লবণগুলো আছে, বাকি লবণগুলো হচ্ছে কোন জায়গাতে থাকবে, বাকি লবণ হচ্ছে গিয়ে সে এইখানে আছে, 4টা লবণ, বাকি লবণ সে হচ্ছে এইখানে আছে। আমি কিন্তু এটা ফিক্স, এটা এখনো ফিক্স। এখন চিন্তা করেন আমি কি করব, আমি হচ্ছে এইটাকে ওপেন করব। এটাকে ওপেন করলে আমি এখানে একটা বাটি রাখলাম বা পাত্র রাখলাম, এই যে পানিগুলা পড়ে যাবে, তখন আবার ফিক্স করে দিলাম। তার মানে চিন্তা করেন, তার মানে আমি তখন আবার কি করব, তখনের চিত্রটা কিরকম থাকবে, তখনের চিত্রটা থাকবে হচ্ছে কি আমি ফিক্স করে দিব আবার এই পাত্রের মধ্যে পাত্রের মধ্যে হচ্ছে কি আমাদের পানির মধ্যে হচ্ছে গিয়ে 8 পিস লবণ, আমি পিস হিসেব করলাম, হ্যাঁ গোল্লা হিসাব করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে কি আমাদের তেল আর হচ্ছে 4 পিস লবণ। তাহলে এবার একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি যদি এই জিনিসটাকে আবার প্রথম থেকে আনি মানে কি আবার পানি দেই, তারপরে আবার এই লবণগুলো কোন জায়গায় চলে যাবে, পানিতে চলে যাবে, আবার একটু তেল থাকবে, আবার পানি দিলাম মনে করেন, তারপরে একেবারে লবণগুলো পানিতে চলে গেল, আর ফাইনালি তেলটা থাকলো। খেয়াল করেন আপনি স্টার্ট করছিলেন কি নিয়ে, আপনি স্টার্টের সময় স্টার্টিং এর টাইমে আমার দ্রাবক কে ছিল, স্টার্টিং এর টাইমে দ্রাবক ছিল তেল কই ছিল, তেল ছিল হচ্ছে দ্রবণের মধ্যে। আপনি যখন এই সবগুলা দ্রবকে পানির ভিতরে নিয়ে গেছেন, তখন কিন্তু তেলটা একদম আলাদা হয়ে গেছে, তার মানে দ্রাবক কিন্তু আলাদাভাবে রয়ে গেছে। চিন্তা করেন, তার মানে আমি একটা কথা শিওর ভাবে বলতে পারি, দ্রাবক নিষ্কাশনের সময় মূল দ্রাবককে আলাদা করতে চাইলে এক্সট্রা দ্রাবক আনতে হয়। এখন এক্সট্রা দ্রাবক কেমন? এক্সট্রা দ্রাবকের বৈশিষ্ট্য কি, দ্রবের বৈশিষ্ট্য অনুযায়ী আপনি এক্সট্রা দ্রাবক আনবেন। এক্সট্রা দ্রাবকটা আপনি কি হিসেবে আনবেন, দ্রবের ধর্ম অনুযায়ী, দ্রবের ধর্মের। তাহলে দ্রবের ধর্মের জিনিসটা যদি আপনি আনেন, তাহলে দ্রবটা এই এক্সট্রা দ্রাবকের সাথে ঘর সংসার করবে, বাকি থাকবে হচ্ছে গিয়ে মূল দ্রাবক। এইটাকেই আমরা আসলে বলতেছি দ্রাবক নিষ্কাশন। তার মানে মূল দ্রাবক আর হচ্ছে গিয়ে আমি যদি একটা গ্রাফের মাধ্যমে, একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে জিনিসটা এরকম, একটা মিনিট, যেমন খেয়াল করবেন, না থাক, আমরা আপাতত হচ্ছে রোজা রমজানের মাস, আমরা হচ্ছে গিয়ে ভালো জিনিস দেই। সে হচ্ছে গিয়ে তাহলে খেয়াল করেন, এবার একটু দেখেন ব্যাপারটা কি, এদের একটা সংসার, নতুন সুন্দরী একটা দ্রাবক আসলো, এই দ্রবকে টাইনা সে নিয়ে গেল, তখন বাকি আছে এই পুরাতন দ্রাবক। এইটাকে আমরা আসলে বলতেছি দ্রাবক নিষ্কাশন। তার মানে যদি তুমি দ্রাবক নিষ্কাশন করতে চাও, দ্রবণের সংসারে নতুন একটা দ্রাবক আইনা দাও, তাহলেই হচ্ছে গিয়ে পুরাতন দ্রব নতুন দ্রাবকের সাথে মিলে যাবে, মানে বিশ্বাসঘাতকতা হবে এখানে একটা, আর দ্রাবকটা হচ্ছে গিয়ে সিঙ্গেল হয়ে যাবে। এটাই হচ্ছে গিয়ে আসলে দ্রাবক নিষ্কাশনের মূল কনসেপ্ট। আমরা হচ্ছে গিয়ে একটু পরে সূত্রের থিওরিতে যাব। আপনি লিখবেন, আপনি কি লিখবেন, কনসেপ্টটা আপনি লিখবেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ
আপনি লিখবেন হচ্ছে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আপনি একটু কনসেপ্ট ক্লিয়ার কথাটা লিখবেন। একটু তাড়াতাড়ি লিখবেন, আমরা বুঝছি কিনা একটু জানাই দিবেন আমাকে, তাহলে হচ্ছে কি আমার জন্য সুবিধা হবে। আমি বুঝি না, আমার আইডিতে ক্লাস শেয়ার দিলে এখান থেকে দেখা যায় না। একটু আমাকে বলবেন জিনিসটা বুঝছেন কিনা। হ্যাঁ, আমি একটু সাইড দিচ্ছি। তো আসেন আমরা হচ্ছে গিয়ে এখন একটু সূত্র প্রতিপাদন করার একটু চেষ্টা করি। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে সূত্র প্রতিপাদন করার চেষ্টা করব। আমরা সূত্র প্রতিপাদন করার চেষ্টা করব। তো একটু খেয়াল করবেন সূত্র প্রতিপাদনের বিষয়টা কি। সূত্র প্রতিপাদনটা হচ্ছে কি আমরা বইয়ের মতো করব না। হ্যাঁ, বইয়ের মতো কেন করব না, বইয়ের সূত্রটা আমার কাছে একটু কঠিন লাগে। কেন কঠিন লাগে আমি জানি না, পড়াশোনা কম পারি, বুঝি না বেশি, এই জন্য হয়তো কঠিন লাগে। আপনারা পারবেন ইনশাল্লাহ, বাট আমার কাছে মনে হয় যে একটু সহজভাবে করা যায়। একটু খেয়াল করেন, আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি আমাদের মূল যে জিনিসটা ছিল, এটা হচ্ছে গিয়ে তেল, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে তেল, এটা হচ্ছে কি আমাদের তেল, এটা হচ্ছে আছে VmL, এটা আছে কয় ml, এটা আছে হচ্ছে VmL, কি আছে VmL। এবার এটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে হচ্ছে লবণ, আছে লবণ। এই লবণটা কিন্তু ভিতরে, হ্যাঁ লবণটা আমরা একটু আলাদা করে দেখাইলাম। এটা হচ্ছে লবণ, লবণটা কয় গ্রাম, লবণটা হচ্ছে গিয়ে CW গ্রাম, CW গ্রাম। আমি এর সাথে মিশাইলাম হচ্ছে পানি। দেখেন এটার মধ্যে তিনটা জিনিস, হ্যাঁ, নতুন দ্রাবক, এটা হচ্ছে আমাদের নতুন দ্রাবক। এই যে আমাদের এটা হচ্ছে পানি, তাহলে যদি পানি হিসাব করি, পানি আছে কয় মিলিলিটার, মনে করেন পানি আছে SmL, হ্যাঁ, বা S মিলিলিটার। দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু চুপচাপ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন ব্যাপারটা কি আপনি জানেন, ব্যাপারটা কি হয়, আমরা সেই তেলটাকে নিচেই রাখলাম। হ্যাঁ, আমরা আলোচনার সুবিধার্থে তেলটাকে নিচেই রাখলাম। আমরা তেলটাকে নিচে রাখলাম, এটার মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। মনে করেন এখানে কয়টা লবণ, 10টা গোলা। আমরা এইখানে হচ্ছে গিয়ে 4টা গোলা রাখলাম, যে তেল এটা, আর 6টা গোলা মনে করেন দিয়ে দিলাম পানির ভিতরে, দিয়ে দিলাম কার ভিতরে, পানির ভিতরে। পানির ভিতরে, হ্যাঁ। এবার একটু খেয়াল করবেন, মানে কি ঝাঁকানোর পরে কিন্তু এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে কি ঝাঁকানোর পর অবস্থা, ঝাঁকানোর পর হচ্ছে এই অবস্থা, ঝাঁকানোর পর এই অবস্থা। হ্যাঁ, খেয়াল করেন, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফেজ 1, মানে হচ্ছে 1 নাম্বার দশা, মানে প্রথম, এটা হচ্ছে গিয়ে দশা 1, আর এইটাকে আমরা বলি হচ্ছে দশা 2, এটাকে আমরা বলি দশা 1, আর এটাকে আমরা বলবো দশা 2। দশা 1 এর ঘনমাত্রা হচ্ছে C1, আর দশা 2 এর ঘনমাত্রা হচ্ছে C2, দশা 2 এর ঘনমাত্রা হচ্ছে C2। এখন খেয়াল করার বিষয় হচ্ছে গিয়ে
এই জায়গায় টোটাল 10টা লবণ ছিল, এই জায়গায় টোটাল 10টা লবণ ছিল। এই 10টা লবণের ভর হচ্ছে ডব্লিউ, 10টা লবণের ভর হচ্ছে ডব্লিউ। খেয়াল করবেন 10টা লবণের ভর হচ্ছে ডব্লিউ, 4টা লবণের ভর হচ্ছে সে ডব্লিউ1। 4টা লবণের দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে, আরো অনেক জায়গা আছে। 4টা লবণের দশা হচ্ছে, 4টা লবণের ভর হচ্ছে সে ডব্লিউ1। তার মানে বাকিটা কি থাকবে বলেন তো? এই ডব্লিউ থেকে ডব্লিউ1 বিয়োগ করতে হবে, মানে 10 থেকে 4 বিয়োগ করলেই তো 6 পাওয়া যায়। তার মানে এই এতটুকু লবণের ভর হচ্ছে ডব্লিউ মাইনাস ডব্লিউ1। টোটাল হচ্ছে ডব্লিউ, একটুকু হচ্ছে ডব্লিউ1 আর এতটুকু হচ্ছে ডব্লিউ মাইনাস ডব্লিউ1। আশা করি বুঝাইতে পারছি। তার মানে এই লবণের ভর হচ্ছে ডব্লিউ1 আর এই যে লবণের ভর হচ্ছে ডব্লিউ মাইনাস ডব্লিউ1। এবার আবার একটু রিকল করেন, এই কালোটা হচ্ছে তেল, তার মানে এইটা হচ্ছে VmL, এটা হচ্ছে VmL। আর এই নীলটা হচ্ছে গিয়ে পানি, তার মানে এইটা হচ্ছে গিয়ে আমাদের SmL, এটা হচ্ছে আমাদের SmL। আমি মনে হয় সবগুলো ডাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা হচ্ছে VmL আর এটা হচ্ছে কি আমাদের SmL। এটা VmL আর এটা হচ্ছে SmL। এখন আমরা C1 নির্ণয় করব। C1 মানে ঘনত্ব বা ঘনমাত্রা। আমরা জানি ভরকে আয়তন দিয়ে ভাগ দিলে, ভরকে আয়তন দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? ঘনত্ব বা ঘনমাত্রা পাওয়া যায়। তার মানে C1 হচ্ছে কি এইখানে থাকবে C1 হচ্ছে ভর W1 ডিভাইডেড বাই হচ্ছে কি আয়তন V। আর C2 হচ্ছে W মাইনাস W1 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের কত? SmL। হ্যাঁ এটা হচ্ছে S। এখন এইটা C1 আর এইটা C2। বন্টন গুণাঙ্কের যে সূত্রটা, বন্টন মানে কি? এই যে লবণটা দুইটা পার্টে বন্টিত হয়ে গেছে। লবণটা কিছু পার্ট চলে গেছে হচ্ছে গিয়ে নতুন দ্রাবকে, কিছু থাইকা গেছে পুরাতন দ্রাবকে। এটাকে আমরা বলতেছি বন্টিত হওয়া। হ্যাঁ ক্লাস ক্লিয়ার আছে আশা করি। আমি একটু তাও চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, পানি নিচে যাবে না, আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিছি। আমি বারবার বলছি পানি নরমালি হচ্ছে নিচে যায়, কোনো সমস্যা নেই। আমি আলোচনার সুবিধার্থে এইভাবে ধরলাম, কোনো সমস্যা নেই। এবার একটু চিন্তা করেন, আমরা বন্টন গুণাঙ্কের সূত্র বলতেছে C1/C2 ইকুয়াল কে, অথবা C2/C1 ইকুয়াল হচ্ছে কে। মানে এই যে বন্টিত হওয়ার পর এদের ঘনমাত্রার অনুপাত ধ্রুবক। হ্যাঁ এটা মনে রাখবেন, ফিক্সড টেম্পারেচারে। বন্টন সূত্রটা সবসময় ফিক্সড টেম্পারেচারে, এত বেশি পেঁচাল মানে হচ্ছে কঠিন পেঁচালে যাওয়া লাগবে না। মনে রাখবেন বন্টন গুণাঙ্কের সূত্রটা কি? বন্টন গুণাঙ্কের সূত্রটা হচ্ছে গিয়ে এই যে লবণটা যে বন্টিত হয়েছে, বন্টিত হওয়ার পর ঘনমাত্রা দ্বয়ের অনুপাত হচ্ছে ধ্রুবক। তার মানে C1/C2 ইকুয়াল ধ্রুবক বা C2/C1 ইকুয়াল ধ্রুবক। এই কে আমরা বলি কেডি বা কেডি পাঠক না, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা বন্টন গুণাঙ্ক। এখন খেয়াল করবেন, দেখা যায় নেট ক্লিয়ার আছে মাশাআল্লাহ। তাহলে C2/C1 ইকুয়াল কেডি অথবা C1/C2 ইকুয়াল কেডি। বই পুস্তকে C1/C2 করা থাকে, এই জন্য সূত্রটা একটু বিশ্রী দেখায়। আমরা হচ্ছে গিয়ে C2/C1 দিয়ে করব। তো আমরা যদি C2/C1 দিয়ে করি, C2/C1 দিয়ে যদি করতে চান তাহলে মানটা কিরকম আসবে আমরা একটু চেক করে নিই। তাহলে চিন্তা করেন C2/C1, তাহলে আমরা যদি এটা করি W মাইনাস W1 ডিভাইডেড বাই S, আর এখানে হচ্ছে W1 ডিভাইডেড বাই V। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইখান থেকে আসলে ক্যালকুলেশন করে KD এর মান বের করব। তো আমরা একটু চেষ্টা করি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সিম্পলিফাই করি, W মাইনাস W1, খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, W মাইনাস W1 S এইখানে। এবার আবার হ্যাঁ একটু খেয়াল করেন, আমি যদি এটার উল্টাই দিই, উপরে চলে যাবে হচ্ছে V আর নিচে চলে যাবে হচ্ছে W1।
তার মানে আমি যদি এই টোটাল পোর্শনটাকে একসাথে হিসাব করি তাহলে কে ডি ডাব্লিউ ওয়ান এস ভি ডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউ ওয়ান, এইখান থেকে আমার বোর্ড কি দেখা যাবে না? দেখা যাবে আশা করি। আমরা যদি ডাব্লিউ ওয়ানের পোর্শনটাকে এই সাইডে আনি তাহলে কে ডি ডাব্লিউ ওয়ান প্লাস ভি ডাব্লিউ ওয়ান ইকুয়াল ভি ডাব্লিউ, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এবার একটু খেয়াল করেন, আমি যদি ডাব্লিউ ওয়ান কমন নেই তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে গিয়ে ডাব্লিউ এখানে, ভি এখানে, ডিভাইডেড বাই কেডি প্লাস ভি, কেডি প্লাস ভি, কেডি এস ছিল, সরি এখানে কেডি এস ছিল, তাহলে কেডি এস প্লাস ভি। তার মানে আমরা যদি সূত্রটা লিখতে চাই ডাব্লিউ ওয়ান সমান সমান ডাব্লিউ ভি বাই কেডি এস প্লাস ভি, এটা হচ্ছে গিয়ে সূত্র। আমি এই সূত্রের জন্য কিছু কথাবার্তা বলে দিব, টেনশনের কোনো কারণ নাই, একটু সতর্ক করে দিব আপনাদেরকে কয়েকটা জায়গাতে, একটু খেয়াল করবেন। এইখানে ডাব্লিউ ওয়ানটা কি জিনিস বলেন তো? ডাব্লিউ ওয়ানটা কি নিষ্কাশিত নাকি অনিষ্কাশিত? অনিষ্কাশিত। কেন? কারণ চা ঠান্ডা হয়ে যেতে। ডাব্লিউ ওয়ানটা হচ্ছে ডাব্লিউ ওয়ানটা হচ্ছে কি অনিষ্কাশিত। কেন? কারণ এইটা স্টিল তেলের মধ্যে আছে, তেল থেকে আলাদা হয়ে যায়নি। এবার দেখেন ডাব্লিউ ওয়ান আমরা যখন এই জিনিসটাকে মানে তেল কিন্তু এখন স্টিল আলাদা হয় নাই, মানে একটু পরিষ্কার হয়েছে, এটাকে যখন আবার নিষ্কাশিত করব তখন আরো পরিষ্কার হবে, তখন আরেকবার ঝাঁকাইলে ওইটাকে আমরা বলি ডাব্লিউ টু। তখন আপনি এই জিনিসটাই পাবেন, একটা জিনিস পাবেন এখান থেকে। জাস্ট আমি যদি সূত্রটা তখন আবার প্রতিপাদন করি তখন পাওয়া যাবে কেডিএস প্লাস বি এর হোল স্কোয়ার। হ্যাঁ, তখন আমরা পাবো কেডিএস প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে একটু চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এইখানে যা থার্ড ব্র্যাকেটের উপরে সেই চিহ্ন, এইখানে যা থার্ড ব্র্যাকেটের উপর সেই চিহ্ন। তার মানে আমি যদি আপনাকে সুন্দর করে বড় সূত্রটা লিখতে চাই, ডাব্লিউ এন মানে যতবার নিষ্কাশন করবেন, এন মানে হচ্ছে নিষ্কাশন সংখ্যা, তখন হবে ডাব্লিউ ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস বি টু দি পাওয়ার এন। এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রাবক নিষ্কাশনের ফাইনাল টার্ম বা ফাইনাল সূত্র। এখানে কিছু সতর্কবাণী আছে, আমি একটু পরে বলতেছি। আগে আমাকে এই পর্যন্ত বলবেন, আপনি লিখবেন হচ্ছে সূত্র বুঝছি, আপনি লিখবেন সূত্র বুঝছি। একটু আমাকে লিখে জানান এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান। এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বন্টন গুণাঙ্কের যে সূত্র আমরা ওইখান থেকে আনছি, এটা হচ্ছে আমাদের দ্রাবক নিষ্কাশনের সূত্র। আমাকে একটু তাড়াতাড়ি বলবেন কি বলে এটাকে, সূত্র বুঝছি। ফাইন, আল্লাহর রহমতে জাহানারা বলতেছে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, তারপরে উদয় বলতেছে সূত্র বুঝছি, জান্নাতুল অর্ণা বলছে সূত্র বুঝছি, সাকিব বলছে, আইশি আপু বলছে, আচ্ছা আসমা, তারপর হচ্ছে গিয়ে প্রতিপাদন মুখস্থ করতে হবে কিনা? না, মুখস্থ করতে হবে না। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন কেডির ইউনিট কি? ভাইয়া কেডির ইউনিট কেন হবে? দুইটা জিনিস সেম জিনিসের অনুপাত কি কোনো সময় ইউনিক হয়? আচ্ছা, এবার আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পূর্ণিমা আপু বলছে হচ্ছে বুঝছি। এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা এইখানের পরিচয়গুলো এখন একটু জেনে নেব। হ্যাঁ, আমরা এখানের পরিচয়গুলো একটু জেনে নেব। হ্যাঁ, তো আসলে আমরা একটু পরিচয় জেনে নিই। আমরা সূত্রটা একটু আরেকবার লিখি, তারপরে পরিচয় জানব। ডাব্লিউ এন ডাব্লিউ ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস বি টু দি পাওয়ার এন। এইখান থেকে আমরা হচ্ছে কি সূত্রটা জেনে নিব, মানে সূত্রের মিনিংগুলো জেনে নিব। ডাব্লিউ কি জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি নিজেই বুঝে যাবেন। ডাব্লিউ এন কি জিনিস? ডাব্লিউ ওয়ান কি ছিল? ডাব্লিউ ওয়ান ছিল অনিষ্কাশিত, তার মানে ডাব্লিউ এন হচ্ছে অনিষ্কাশিত। অনিষ্কাশিত দ্রব্যের ভর, অনিষ্কাশিত তার মানে নিষ্কাশন হয় নাই এখনো। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে দ্রব্যের অ্যাকচুয়াল ভর, মানে মূল দ্রব্যের ভর। হ্যাঁ, দ্রব্যের ভর
অনিষ্কাশিত দ্রবের ভর। ভি হচ্ছে, খেয়াল করবেন এখানে একটা কথা আছে, আমি একটু পরে বলতেছি, এখানে কয়েকটা কথা জরুরি। ভি হচ্ছে পুরাতন দ্রাবক। পুরাতন দ্রাবক মানে মেইন দ্রাবক, মেইন দ্রাবকের আয়তন। এস হচ্ছে অ্যাড করা দ্রাবক, মানে পরের দ্রাবক, মানে নতুন দ্রাবক, অ্যাড করা দ্রাবকের আয়তন। তারপর হচ্ছে কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক। এইখানে আমি একটা কথা বলবো, বন্টন গুণাঙ্ক খেয়াল করবেন, কেডি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে গিয়ে C1/C2, একটা হচ্ছে C2/C1। আমরা কোন সূত্র দিয়ে করছি? আমরা হচ্ছে কি এইটা দিয়ে করছি। তার মানে C2 কি বলেন তো? C2 হচ্ছে গিয়ে আমাদের পুরাতন যে দ্রাবকের ফেস, সরি নতুন দ্রাবকের ফেস, আর C1 হচ্ছে কি আমাদের আসলে পুরাতন দ্রাবকের ফেস। তার মানে মাথায় রাখবেন কেডি আসলে আমাদের জন্য কেডি কি? আমাদের জন্য কেডি কি? আমাদের জন্য কেডি হচ্ছে পুরাতন C2, C2 মানে সরি নতুন, আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে নতুন ডিভাইডেড বাই পুরাতন, নতুন ডিভাইডেড বাই পুরাতন। এই কথাটা মাথায় রাখবেন, হ্যাঁ, নতুন ডিভাইডেড বাই পুরাতন দ্রাবক। এখন খেয়াল করেন, কেউ আমাকে বললো পানি পরে নেওয়া হয়েছে, পানি পরে নেওয়া হয়েছে, আগে নেওয়া হয়েছে CCl4। খেয়াল করেন, পরে নেওয়া হয়েছে পানি, CCl4 নেওয়া হয়েছে আগে। বুঝছেন? আমাকে বলছে পানি, আমাকে বলছে CCl4 আর পানির যেই কেডি এটা হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে গিয়ে 10। তাহলে CCl4 আর পানির কেডি হচ্ছে 10। এখন আমি আপনারা কি এটা শিখাইছি? না, শিখাই নাই। আমি আপনারা শিখাইছি নতুন বাই পুরাতন, মানে আগে CCl4, এই ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ভাষা। ওরা যদি আমাকে বলে দেয়, পানি বাই CCl4 এইটার কেডি 10, তাহলে আমরা এইটা কিন্তু ইউজ করব না 1/10, মনে করেন হচ্ছে 1/10। আমরা কিন্তু এই মানটা ইউজ করব না। কেন? কারণ আমরা জানি আমরা কোন কেডি নিছি, আমরা নিচে হচ্ছে নতুন বাই পুরাতন। তার মানে নতুন কে? নতুন হচ্ছে, ঠিক ছিল নাকি বলছি? আচ্ছা দেখেন, ওরা হচ্ছে যে আমি একটু করে বলছি, ওটাই বলছি। দেখেন ওরা আমাকে এইটা দিয়ে দিছে, মানে আগে CCl4 পরে পানি, আগে নেওয়া হয়েছে CCl4 পরে পানি ঢালা হয়েছে। তার মানে ওরা আমাকে এটা দিয়ে দিছে, আমি কিন্তু এটা ইউজ করব না, আমি এটা ইউজ করব না। কেন? কারণ আমি আপনাকে শিখাইছি নতুন বাই পুরাতন, নতুন বাই পুরাতন। তার মানে আমাকে পরে যেটা নেওয়া হয়েছে মানে নতুন দ্রাবক, পানি আর CCl4 এর ইউজ করতে হবে। তার মানে আমি যখনই এই সূত্র ইউজ করব তখনই কিন্তু আসলে 1/10 ইউজ করব। তখনই কি ইউজ করব? 10 নাকি 1/10? 1/10 ইউজ করব। মানে ব্যাপারটা হচ্ছে ওরা আমাকে যে ধরনের ডাটা দিবে আমি আগে দেখব ওরা কার কেডি দিছে। ওরা আমাকে যদি বলে CCl4 আর পানির কেডি 10, আমাকে মাথায় রাখতে হবে আমি শিখছি পানি আর CCl4 এর কেডি। তার মানে আমি ওইভাবে উল্টায়া ইউজ করবো, হ্যাঁ, আমি ওইভাবে উল্টায়া হচ্ছে ইউজ করবো। তার মানে আমাকে এই ম্যাথ দিলে আমি 1/10 ইউজ করবো, 10 ইউজ করবো না। কেন? আমার সূত্র হচ্ছে এরকম, C2/C1 থেকে আসছে। এটা হচ্ছে মূল কথা ছিল। আশা করি আমি বুঝাইতে পারছি। এইখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমাকে একটু তাড়াতাড়ি বলবেন দ্রাবক নিষ্কাশন বুঝছি, দ্রাবক নিষ্কাশন বুঝছি, একটু তাড়াতাড়ি। একটু খেয়াল করেন, হ্যাঁ, আমি একটু এইদিকে উল্টা পাল্টা বলছিলাম, একটু খেয়াল করবেন, আমাকে একটু তাড়াতাড়ি বলেন যে এই জিনিসটা বুঝছি কিনা। হ্যাঁ, আচ্ছা, গোপাল শঙ্কর সরকার গোপাল, গৌরী শঙ্কর সরকার গোপাল, এ হচ্ছে অনেক পুরাতন স্টুডেন্ট, হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের অনেক পুরাতন স্টুডেন্ট। এই ছেলেটা অনেক রেগুলার ক্লাস করতো। আচ্ছা ফাইন, তো একটু তাড়াতাড়ি আমাকে বাকিটা একটু বলে দেন, তাহলে হচ্ছে কি আমাদের পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা,
তো একটু খেয়াল করবেন, এটা হচ্ছে কি আসলে আমাদের দ্রাবক নিষ্কাশনের পার্ট ছিল। দ্রাবক নিষ্কাশনের পার্টগুলোর ম্যাথ খুব বেশি কঠিন না, তার মানে আমাকে আপনাকে খুব বেশি ভোগাবে না। হ্যাঁ, আমাকে আপনাকে খুব বেশি ভোগাবে না। তো এইগুলোর ম্যাথ আমরা হচ্ছে কি করে নিলেই পারবো। তারপরে হচ্ছে কি আমি একটা কাজ করি, আমি একটা ম্যাথ করে দেখাই আপনাদের, তাহলে আপনাদের জন্য হয়তো সুবিধা হবে। হ্যাঁ, আমরা একটা ম্যাথ করি, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে সূত্রটা হচ্ছে এখানে একটু লিখি। হ্যাঁ, সূত্রটা একটু লিখি। সূত্রটা কি ছিল আমাদের? সূত্রটা ছিল WN সমান W V KdS প্লাস V টু দি পাওয়ার N। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা হচ্ছে একটা ম্যাথ নিয়ে নিই। হ্যাঁ, এখন আমরা একটা ম্যাথ নিয়ে নিই, তাহলে দেখবেন হচ্ছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করবো, আমরা একটা ম্যাথ নিচ্ছি। এটা হচ্ছে হাজারি স্যারের অনেক ফেমাস ম্যাথ, অনেক আগে থেকে এই জিনিসগুলো থাকে। 1 লিটার একটা জলীয় দ্রবণ, দেখেন হাজারি স্যারের সাথে আমাদের সূত্র কিন্তু মিলবে না, আমি বারবার বলছি। ওনারা C1/C2 নিয়ে কাজ করছে, আমরা এটা নিয়ে কাজ করছি। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে একটু চেক করে নিই। হ্যাঁ, আমাকে বলা হয়েছে, আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে হচ্ছে গিয়ে 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন। খেয়াল করবেন, হ্যাঁ, 1 লিটার জলীয় দ্রবণে 1 লিটার জলীয় দ্রবণে 1 লিটার জলীয় দ্রবণে আমি একটু ম্যাথটা তুলে দিই। 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। এক লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। বলছে 50 ml CCl4 সহ ঝাঁকাইলে, খেয়াল করেন, হ্যাঁ, 50 ml CCl4 50 ml CCl4 সহ ঝাঁকালে কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে? কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে? কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে? এবার একটু খেয়াল করবেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করবেন, আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে আমরা এখন যে কাজটা করব, হ্যাঁ, আমরা এখন যে কাজটা করব, আমরা দেখবো হচ্ছে গিয়ে আমাদের উত্তরটা মিলানোর চেষ্টা করবো ওদের সাথে। হ্যাঁ, আমাদের উত্তরটা একটু মিলানোর চেষ্টা করব। দেখেন, আমাকে বলছে কেডির মান কত? কেডির মান হচ্ছে গিয়ে 80 ডিগ্রি, সরি, শুধু 80। এখন চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে। তার মানে আমার এই যে 1 লিটার জলীয় দ্রবণ হচ্ছে গিয়ে ভি, যারা এতক্ষণ ক্লাস করছেন তারা এই জিনিসটা বুঝে যাবেন। 1 লিটার জলীয় দ্রবণ হচ্ছে ভি, 1 গ্রাম আয়োডিন হচ্ছে ডব্লিউ, 50 ml CCl4 হচ্ছে কি আসলে এস, 50 ml CCl4 হচ্ছে এস। কত গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে? কত গ্রাম আয়োডিন? তার মানে আমার কাছে চেয়েছে কি W1 চাইছে, W1 চাইছে। যেহেতু ঝাঁকানোর সংখ্যা বলে নাই, আমরা 1 ধরে নিচ্ছি। আর কেডির মান দেওয়া আছে 80, তার মানে আসেন আমরা ট্রাই করি ম্যাথটা মিলানো। তার মানে আসেন আমরা W1 বলবো, যেহেতু আসলে ঝাঁকানোর সংখ্যা বলে নাই। তার মানে W কত? 1 গ্রাম ভাইয়া। হ্যাঁ, W হচ্ছে 1 গ্রাম। এবার চিন্তা করেন, উপরে হচ্ছে আয়তন, আয়তন কত? 1 লিটার। 1 লিটার মানে কত? 1000 ml। আমরা সবকিছু ml হিসাব করছি, আপনি জানেন। আর কেডি কত? 80 × 50 প্লাস আবার 1000। আমরা এখান থেকে একটু মানটা ক্যালকুলেশন করি। হ্যাঁ, আমরা একটু এখান থেকে মানটা ক্যালকুলেশন করি, তাহলে ভালো লাগবে। তাহলে আমাদের এখান থেকে উত্তর আসবে কত? উত্তর আসবে 0.2, সহজ হিসাবে। হ্যাঁ, আমাদের এখান থেকে উত্তর আসবে কত? আমাদের উত্তর আসবে 0.2।
তাহলে 0.2 গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে, 0.2 গ্রাম আয়োডিন অবশিষ্ট থাকবে। আচ্ছা আসেন আমরা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা নিয়ে নিই। খ নাম্বার কোশ্চেনটা নিয়ে নিই। হ্যাঁ, খ নাম্বার কোশ্চেনটা বলছে 50 ml CCl4 কে 10 ml করে 5 বার ঝাঁকাইলে, হ্যাঁ 50 ml CCl4 কে 10 ml করে নিছেন, 10 ml করে 5 বার ঝাঁকাইছেন। কয়বার ঝাঁকাইছেন? 5 বার ঝাঁকানো হইছে। ঝাঁকানো হইলে I2 কত গ্রাম অবশিষ্ট থাকবে? হ্যাঁ, কত গ্রাম I2 অবশিষ্ট থাকবে? কত গ্রাম I2 অবশিষ্ট? কত গ্রাম I2 অবশিষ্ট? এখন ব্যাপারটা একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার কমন সেন্স কি বলে? আমরা বারবার বলতেছিলাম যতবার ঝাঁকাবেন, যতবার নিষ্কাশন করবেন, যতবার হচ্ছে কি আপনি বারবার হচ্ছে কি যে আমরা যদি বারবার পানি দিতাম তার মানে কি সবগুলো লবণ পানিতে চলে যেত, বারবার পানি দিলে সবগুলো লবণ পানিতে চলে যেত। তার মানে আপনি যতবার দ্রাবক মিশাবেন তত বেশি নিষ্কাশন হবে। যতবার দ্রাবক মিশাবেন, খেয়াল করেন, যতবার দ্রাবক মিশাবো নিষ্কাশন তত ভালো হবে, অনিষ্কাশিত দ্রবের পরিমাণ তত কমবে, অনিষ্কাশিত দ্রবের পরিমাণ কমবে, পুরাতন দ্রাবক তত ফ্রেশ থাকবে, পুরাতন দ্রাবক তত পিওর হবে। মানে আমরা যেই দ্রাবকটাকে চাচ্ছিলাম ফ্রেশ ভাবে আলাদা করতে, এক্সট্রাক্ট করতে, ওই জিনিসটা তত ভালো মতো হবে। এই বাংলা লাইনটা আপনি মনে রাখতে পারবেন। এখন খেয়াল করেন, আমরা 50, আপনি বুঝতেই পারতেছেন আমাদের এখন ব্যাপারটা কি, 50 ml CCl4 মানে নতুন দ্রাবক S, 10 ml করে 5 বার, 10 ml করে 5 বার। এখন খেয়াল করেন, আপনি যে নিছেন, আমি যে একটা ভুল করছি, 50 ml CCl4 ঠিক আছে, বাট নিছি কতটুকু? নিছি কি 50 নাকি 10? নিছি হচ্ছে 10। তার মানে আমার এই S হচ্ছে 10, 5 বার মানে N এর মান হচ্ছে 5। এখন আমরা V আর হচ্ছে W জানি, এখন আমরা কি করব? আমরা WN বের করব। তার মানে কি W5, 5 বার ঝাঁকানো হয়েছে, 5 বার ঝাঁকানো, তার মানে W5 কি হবে? 1 ইন্টু মানে কি আমাদের কি বলে W1 আছে, উপরে 1000, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 80 ইন্টু 50 না, এখন হচ্ছে 10 প্লাস 1000, উপরে হচ্ছে 5। আসেন আমরা এই জিনিসটা একটু চেক করে নিই, 80 ইন্টু 10 তাহলে আসবে কত দেখেন তো? পাওয়ার 5 আছে, অ্যান্সার টু দি পাওয়ার। তাহলে খেয়াল করবো 1000, এখানে হচ্ছে গিয়ে 800 প্লাস 1000, এটার পাওয়ার হচ্ছে গিয়ে 5। তাহলে দেখেন এখন হচ্ছে গিয়ে উত্তরটা 0.0552 গ্রাম বা 3 গ্রাম। হ্যাঁ 3 গ্রাম। আগে ছিল কত? 0.2, এখন 0.053, মানে কি আরো কম, এখন আরো কম। হ্যাঁ, আমরা বলছিলাম অনিষ্কাশিত দ্রবের পরিমাণ তত কমবে। দেখেন তো অনিষ্কাশিত দ্রবের পরিমাণ তত কমছে কিনা? হ্যাঁ, অনিষ্কাশিত দ্রবের পরিমাণ তত কমছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, জিনিসটা তত মাথায় রাখবেন। আর আমরা বারবার বলছি আমরা যখনই হচ্ছে গিয়ে কেডির মান দেখবো, কেডির মান কিন্তু সবসময় মাথায় রাখবেন নতুন বাই পুরাতন। মানে কি এইখানে কার মান? CCl4 আর কার হচ্ছে পানি। হ্যাঁ, এইটার কেডির মান কিন্তু হচ্ছে কি 80। আপনি যদি বইয়ের সূত্র দিয়ে করতে চান তখন কিন্তু 1/80 দিতে হবে, কেডির জায়গায় 1/80 দিতে হবে যদি আপনি বইয়ের সূত্র দিয়ে করেন। তার মানে চিন্তা করেন আপনার এখান থেকে কত গ্রাম বের হইছে? এই 0.053 গ্রাম বের হইছে। আমি মনে হয় বুঝাইতে পারছি। আমাকে একটু বলেন যে এই জিনিসটা আপনি বুঝছেন কিনা, এখন আপনি খেয়াল করেন, আপনি নিষ্কাশনের পার্সেন্টেজ কিভাবে পাবেন? নিষ্কাশনের পার্সেন্টেজও পাইতে পারেন। দেখেন ছিল কয় গ্রাম? 1 গ্রাম ছিল।
এখন অনিষ্কাশিত কয় গ্রাম? 0.053। তার মানে নিষ্কাশনের পার্সেন্টেজ কি হবে বলেন তো? 1 - 0.053 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%। এখন খেয়াল করবেন, আপনি এই জায়গার জন্য এই মানটা বের করবেন, এই জায়গার জন্য এইখানে এই মানটা বের করবেন, দেখবেন কি এইখানের পার্সেন্টেজ বেশি। কেন? কারণ এটা বেশি বেশি ঝাঁকাইছেন বেশি ফ্রেশ করার জন্য, মানে বেশি ভালো নিষ্কাশনের জন্য। তাহলে ভালো নিষ্কাশনের জন্য বেশি ঝাঁকাইতে হবে। যত বেশি আমরা হচ্ছে গিয়ে দ্রাবক মিক্স করবো, যতবার দ্রাবক মিক্স করব তত ভালো নিষ্কাশন হয়, তত ভালো নিষ্কাশন হয়। এইখানে পার্সেন্টেজের মান অবশ্যই বেশি হবে এইখানের পার্সেন্টেজের চেয়ে। কেন? কারণ এটা হচ্ছে একবার ঝাঁকাইছেন আর এটা হচ্ছে 5 বার ঝাঁকাইছেন। তার মানে আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো। এখানে 1 থেকে 0.2 বাদ দিয়ে আবার 1 ভাগ করবো ইন্টু 100%। আমরা পার্সেন্টেজের ব্যাপার সেবার একদম বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বলেন যে এই পুরো কনসেপ্টটা বুঝছেন কিনা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অন্যান্য জায়গায় আমরা যে লাইভ ক্লাস নেই, আমিই নেই বা হচ্ছে অন্যরাই নেই, যারাই নেয় লাইভ ক্লাস, আমি কাউকে হচ্ছে কি অসম্মান করতেছি না। আমাদের এখানে লাইভ ক্লাসের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে কি আমরা এখানে কিন্তু পড়ানোর মাঝখানে আল্লাহর রহমতে কোনো কথা বলি না। আমি জানি না এতক্ষণের মাঝখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আমি এখন কমেন্ট দেখবো তাহলে বুঝতে পারবো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, পড়ানোর মাঝখানে কোনো কথা চলবে না, কারণ আমরা এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবেও ছাড়বো কয়েকদিন পরে, মানে আমি আমার চ্যানেল থেকে ছাড়বো বা হচ্ছে আমরা হচ্ছে এএসজির ইউটিউব চ্যানেল থেকে ছাড়তে পারি। আমাদের কথা হচ্ছে একটা ভালো কন্টেন্ট আপনাদের জন্য বানানো, অ্যান্ড টোটালি ফ্রিতে বানানো। তারপরেও দেখেন আপনারা হচ্ছে 107 জন আছেন এখানে, মানে আমার কিছু বলার নাই, এগুলো হচ্ছে আপনারা ভালো বুঝেন কীভাবে কী করলে আপনাদের জন্য বেটার মনে হয়। তারপরে আমাদের চেষ্টা থাকবে সবসময় আপনাদের জন্য কাজ করে যাওয়া, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমাকে একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে হচ্ছে গিয়ে আপনার কি বলে ম্যাথটা বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন ম্যাথটা বুঝছি কিনা। ম্যাথটা বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, ম্যাথটা বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলবেন। দ্বিতীয় ম্যাথে এস এর যে মানটা আমরা যতটুকু নিছি ছিল কিন্তু 50 ml, আমরা নিছি হচ্ছে 10 ml, মানে নতুন কতটুকু নিছি এটাই তো এস, তাই না? হ্যাঁ, নতুন নিছি হচ্ছে আমরা 10 ml মানে এস। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো এবার একটু খেয়াল করবেন, পুরো জিনিসটা আশা করি আমি বুঝাইতে পারছি। এটাই ছিল হচ্ছে আমাদের দ্রাবক নিষ্কাশনের পার্ট। হ্যাঁ, এটাই ছিল আমাদের দ্রাবক নিষ্কাশনের পার্ট। এখন হচ্ছে গিয়ে আমাদের বাকি শুধু হচ্ছে গিয়ে আয়ন শনাক্তকরণের পার্ট। এখন হচ্ছে আমাদের বাকি হচ্ছে শুধুমাত্র হচ্ছে আয়ন শনাক্তকরণের পার্ট। হ্যাঁ, উফ ভাই, নোটিফিকেশনের জ্বালা ভালো লাগতেছে না, আমি আমার লাইফ খুঁজে পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে দেখেন এতটুকু ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করবেন, আচ্ছা উপরের লেখা দেখার কোনো কারণ নাই, কোনো সমস্যা নেই। এটাতে 1 - 0.053 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%। আপনার ক্লাসে মনোযোগী থাকলে শুনতে পারা উচিত। আচ্ছা, তো খেয়াল করবেন, আমরা হচ্ছে গিয়ে এখন আগামীকাল হচ্ছে গিয়ে আয়ন শনাক্তকরণ করব। আগামী ক্লাসে হচ্ছে আমরা আয়ন শনাক্তকরণ করব। আমার মনে হয় ক্লাসটা পরশুদিন আমরা নিব, কারণ আমার মন টানতেছে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে আয়ন শনাক্তকরণ পড়াই দিলে মোটামুটি আপনাদেরকে আমি শেষ করাই দিলাম, বাট আমি চাচ্ছি হচ্ছে কালকে শেষ করাইতে বা হচ্ছে গিয়ে পরশুদিন শেষ করাইতে। আশা করি কালকে হচ্ছে চাঁদ রাত না। আর আজকে আমি ব্যাপক লেভেলের অসুস্থ, আমি হচ্ছে গিয়ে বুঝাইতে পারবো আপনাকে। যাই হোক, আমাকে দেখলে আপনি কোনো সময় বুঝবেন না আমি অসুস্থ, এটা কখনোই বোঝা পসিবল না। হ্যাঁ, তো যেটাই হোক, আপনার হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্তই থাকবে। আমি মনে হয় এখন পর্যন্ত আমরা এইখানে যতদিন ক্লাস করতেছি, আমি 1.5 ঘন্টার নিচে ক্লাস করাইনি। আজকে হচ্ছে মাত্র 1 ঘন্টা 5 মিনিট। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা 5 মিনিট। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এত কম ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা যেই কাজটা করব, আমরা আগামী ক্লাসে আয়ন শনাক্তকরণ করব, ক্রোমাটোগ্রাফি করব, আর সিকিউ টাইপ নিয়ে আলোচনা করব, সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। কালকের ক্লাসটা আমি একটু বড় নেওয়ার চেষ্টা করব। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। বইয়ের সূত্রের সাথে ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কালকে আমরা আয়নীকরণ বলতেছি, কি বলতেছি, পুরো আওলাই গেছে। আমরা হচ্ছে গিয়ে বলবো কালকের ক্লাসে হচ্ছে গিয়ে আমরা আয়নীকরণ, আবার সেম কথা বলতেছি, আয়ন শনাক্তকরণ আর হচ্ছে গিয়ে দ্রাবক নিষ্কাশন।
আয়ন শনাক্তকরণ আর হচ্ছে গিয়ে কি বলে ক্রোমাটোগ্রাফি। এই জিনিসটা আমরা আগামী ক্লাসে পড়বো। আগামী ক্লাসে এই জিনিসটা পড়লেই হচ্ছে আমাদের টোটাল এই জিনিসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আগামী পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমার ইচ্ছা আছে হচ্ছে কি একটু সাজেশন আর সিকিউ টাইপের ব্যাপার নিয়ে আলোচনা করার। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে সবাই ওই কাজটা করবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যেই কাজটা করবো, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে যতটুকু আমরা খবর পাইলাম সেটা হচ্ছে গিয়ে আগামীকাল হচ্ছে গিয়ে সৌদি আরব ঈদ হচ্ছে না, মানে আগামীকাল হচ্ছে গিয়ে আমাদেরও চাঁদ রাত না, টেনশনের কোনো কারণ নেই। তো যাই হোক, সবাই হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন, সবাই হচ্ছে গিয়ে সবার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে সবাই সুস্থ থাকে, সবাই হচ্ছে গিয়ে সুন্দর মতো হচ্ছে ভালো মতো থাকতে পারে। এইটুকুই আজকে থাকবে। আসসালামু আলাইকুম।